প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহের মামলা করা নিয়ে কিছু কথা বলবো। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এবং তার কিছু উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন মুসলিম লীগের সভাপতি আইনজীবী মহসিন রশিদ। এর আগে তিনি সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতির সই জাল করে শপথ নেওয়ার জন্য রিট করেছিলেন। তাকে তখন ৯/৬ বুঝিয়ে থামিয়ে দেয়া হয়েছিল। আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে ১০৬ রেফারেন্স, যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে ১০৬ রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে ৬ জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা ৭টার সময় এনে ৯টার সময় ওথ হয়েছে। কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু না থাকলে অধ্যাপক ইউনূস দেশ পরিচালনা করতে পারতেন না। রাষ্ট্রপতির মাধ্যমে ১৩০টিরও বেশি অধ্যাদেশ জারি করে দেশ পরিচালনা করা হয়েছে। চুপ্পুর কাছে শপথ নিয়ে তার নামে তারই স্বাক্ষর করা আদেশে ১৮ মাস দেশের যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলতে গেলে সংবিধানের প্রধান হিসেবে রাষ্ট্রপতির মাধ্যমেই দেশ চলেছে। অথচ তার সাথে কি দুর্ব্যবহারই না করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তাকে রীতিমতো গৃহবন্দী করে রেখেছিল, উৎখাতের চেষ্টা করা হয়েছে, তার প্রেস উইং সরিয়ে দিয়েছে, তার সাথে একবার সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করেনি, তাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, জাতীয় দিবসে ক্রোড়পত্র ইত্যাদিতে তার বাণী ছাপানো হয়নি। এখন কিছু সমন্বয়ক বলছে তারা দয়া করে চুপ্পুকে ৫ই আগস্ট কিছু বলেনি। আসলে এসব গর্দবের দল বুঝতে পারতেছে না তারা কি বলে, কারণ চুপ্পু না থাকলে তাদের এই সুদী দাদন ব্যবসায়ী ইউনূস দেশ পরিচালনা করতে পারত না। তো বর্তমানে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতিকে অবমাননা করার অভিযোগে ডক্টর ইউনূস সহ আসিফ নজরুল এবং রেজওয়ানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার কথা বলছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এদিকে ৪টি অপরাধের অভিযোগ তুলে মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। অভিযোগগুলি হল সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর। দুর্নীতির বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলা সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির পাহাড় সম অভিযোগ এসছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফাইজুল করিম, অধ্যাপক ইউনূস, এদের সবার বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ হয়েছে। নাম ঠিকানা সহ টাকার পরিমাণ উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তো মাত্র ১ সপ্তাহ হলো অভিযোগ হয়েছে, এখনো দুর্নীতির পুরো চিত্র জানা যায়নি। কিন্তু দুদক বলছে এত অল্প সময়ে এত বেশি দুর্নীতির অভিযোগ আর কোনো সরকারের বিরুদ্ধে হয়নি। ১ সপ্তাহ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন প্রায় ১৭ মাস, তিনি ১ লাখ টাকা দামের তিনি একটা চাকরি চান। তিনি চাকরি করতে চান কারণ রাজনীতি তার কাছে দায়িত্ব, পেশা নয়। Actually, I'm looking for a job. পরে আমরা জানতে পারলাম তার নামে প্রায় ১,০০০ কোটি টাকা
দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে, তাও দুদক সূত্রে জানা গেছে। এবং কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা ছিলেন এবং শান্তিতে নোবেল লরিয়েট এবং দুর্নীতির বিরুদ্ধে উচ্চকিত মানুষ, তার সহ আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফাজল করিম সবার নামে দুদকে সব যোগ জমা পড়েছে, তাও মাত্র এক সপ্তাহে। রিজওয়ানা হাসানের নামে অন্তত 8টা অভিযোগ এ পর্যন্ত জমা পড়েছে। সেই 8টা অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ অধিদপ্তরে একাধিক প্রকল্প তিনি অর্থ আত্মসাৎ করেছেন। রেজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ আছে। একটা অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে, যেটা আগের ভিডিওতে আমি বলেছি। রেজওয়ানার স্বামী আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের, এটা আমি বলেছি যে তার নামে দুর্নীতির অভিযোগ আছে। এবং সবচেয়ে গাদা গাদা অভিযোগ যার নামে, তিনি হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তো এর মধ্যে একমাত্র সিলভার লাইনিং হলো অন্য সবকিছুর মতো দুর্নীতির এফিসিয়েন্সি বেড়েছে। জামাতি ইউনূস প্রেমিক কিছু মানুষ বলছেন প্রমাণিত হওয়ার আগে খুনিকে খুনি বলা যায় না, অথচ এই লোকগুলোই কোনো প্রমাণ ছাড়া মিথ্যা হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে খুনি বলতে দ্বিধা করেনি। এদের জন্য আওয়ামী লীগের লোক হলে প্রমাণ হওয়ার আগেই তাদেরকে খুনি বলা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সব উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়নি। আদিলুর রহমান, চৌধুরী আবরার, ধর্ম উপদেষ্টা, ব্রিগেডিয়ার সাখাওয়াত, এরকম অনেকের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ শোনা যায়নি। অপরদিকে আইনের লোক রিজওয়ানা, আসিফ নজরুল এরা দুর্নীতি করেছেন বলে অভিযোগ এসছে। আর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ এসছে। এছাড়া ফাইজুল কবির এবং ইউনুস কাগুও বড় দুর্নীতি করেছেন বলে জানা যাচ্ছে। অনেকেই বলছেন যে 2024 সালে অধ্যাপক ইউনুস বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আসল কথা হলো ইউনুস দেশের সার্বভৌমত্ব রক্ষা করেননি। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েনি। একটা কথা অনেকেই বলছেন, সে সময় উনি না থাকলে কে ক্ষমতা নিত, সেরকম আর কে আছে? তো দেখা যাচ্ছে বিকল্প নাই সিনড্রোম বাংলাদেশে এখন রোগে পরিণত হয়েছে। আসলে সেরকম অনেকেই ছিল এবং এখনো আছে। একসময় তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে বা দেশ চালাতে পারবে, এটাও মানুষ বিশ্বাস করতো না। আর আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো 20 কোটি মানুষের মধ্যে যদি জরুরি অবস্থা সামলানোর মতো মানুষ না থাকে, তাহলে তাদের কচু গাছে ফাঁসি দেওয়া উচিত। ভারত বা অন্য কেউ 2024 সালে বাংলাদেশকে আক্রমণ করার হুমকি দেয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে পাকিস্তান এবং মার্কিন ডিপ স্টেটের উপস্থিতিতে ভারত কখনোই সেই সাহস করবে না, করেওনি। বরং ইউনুস কাগু ভারতকে 7 সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছে। কার শক্তিতে দিয়েছে? সেজন্য ভারত নয়, ইউনুস বরং তার বিভিন্ন বক্তব্য, দুর্নীতি এবং গোপন চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়ে নীরবে সরে গেছে। বাংলাদেশে রেহমান সোবহান, ডক্টর কামাল হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, সারা হোসেন, শহীদুল আলম, ডক্টর মঈন খান, আনু মোহাম্মদ বা সাবেক যে কোনো বিচারপতি, এরকম অনেকেই অন্তর্বর্তী সরকারের কাজের উপযুক্ত ছিলেন। অন্তর্বর্তী সরকার চালাতে বিদেশের পরিচিতি লাগে না। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কিকে বিদেশে কে চিনে? তিনি তো ঠিকই তার দেশের সরকার চালাচ্ছেন। তাছাড়া বিদেশের পরিচিতি দিয়ে অধ্যাপক ইউনুস 18 মাসে দেশের জন্য কি করেছেন? দেশে কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারেননি, বকেয়া বিল শোধ না করে রিজার্ভ বেশি দেখিয়েছেন, বাংলাদেশের পাসপোর্টের মান কমেছে, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে, জঙ্গি আখ্যা দিয়ে বিদেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে, দেশের মানুষকে তিনি বিদেশে গিয়ে টাকা দিয়ে ভোট দিয়ে দেয়, জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলেছেন। অন্তর্বর্তী সরকার প্রধানের বিদেশে পরিচিতি না থাকলে হয়তো বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি এত খারাপ হতো না। তো অধ্যাপক ইউনুসের নিজস্ব এজেন্ডা ছিল। বাংলাদেশের ক্ষমতা নেবার জন্য তিনি হিলারি ক্লিনটনের নির্বাচনী ক্যাম্পেইনে ফান্ডিং করেছিলেন, আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেছিলেন, সরকার উৎখাতে সবচেয়ে বেশি টাকা খরচ করেছিলেন তিনি, তারপরে জামাতে ইসলামী। সেজন্য 8 তারিখে তাকে ক্ষমতায় বসানো হয়।
তো অধ্যাপক ইউনূসের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI অনেক ভালো। বিনিয়োগের ফল না পেয়ে তিনি মারা যেতে পারতেন। তার বিনিয়োগে রিস্ক বেনিফিট অ্যানালিসিস করলে অনেক বেশি রিস্কি বিনিয়োগ ছিল, কিন্তু অন্যান্য বিনিয়োগের মতো রিস্ক বেশি হলে সেখানে বেনিফিটও বেশি। সে কারণে তিনি তার 666 কোটি টাকার ঋণ মওকুফ করতে বা কর মওকুফ করতে করে নিতে পেরেছেন। ট্রাস্টের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা হেরে যায়। গণ অভ্যুত্থান তখন জনগণের কাছ থেকে ডিপ স্টেট, NGO, মিলিটারি এবং আরো অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে চলে যায়। কিন্তু এখনো অনেকেই তারা তখন যেই কাজ করেনি সেটা করেছে মনে করে ফাল পাড়তেছে। তারা এখনো মনে করে যে জুলাইতে একটা বিপ্লব হয়েছিল, একটা বিপ্লবী সরকার তারা গঠন করেছে, কিন্তু আসলে তো বিপ্লব ছিল না। সেখানে ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশি বিদেশি নানা প্লেয়ারের মাধ্যমে একটা রেজিম চেঞ্জ হয়েছে। এটা সবাইকে ক্লিয়ারলি বুঝতে হবে এবং সবাই খুব দ্রুতই বুঝতে পারবেন, কারণ জুলাইয়ের পুলিশ হত্যা নিয়ে বিচার বা তদন্তের কথা উঠেছে। সেটা হলে অনেকেই খুব শীঘ্রই জুলাই অস্বীকার করা শুরু করবেন। থ্যাংক ইউ।